নকশালবাড়িতে বালি চুরি, মেচি নদী থেকে দেদার বালি চুরির অভিযোগ উঠছে। দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেফতার করা হয়েছে একজনকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ, আরো বিস্তারিত বলবে বিশ্বজিৎ। দেখো, নদী থেকে অবাধে বালি চুরি হচ্ছে এবং পুরোটাই আইনকে অমান্য করে, এবং এভাবেই কিন্তু নকশালবাড়ি থানার কাছে অভিযোগ আসে এবং অভিযোগের পর তদন্তে নেমে দুটি বালি বোঝাই ট্রাক্টরকে আটক করে নকশালবাড়ি থানার পুলিশ। এবং এই ঘটনায় পুলিশ যখন আটক করে সেই সময় এক চালক চম্পট দিয়ে পালিয়ে যান, তবে অপর চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ শিলিগুড়ি মহকুমা তোলা হবে। মূলত কিভাবে এই বালি চুরি হচ্ছিল, কারা এবং কেন বৈধ নথিপত্র ছাড়াই এই বালির ট্রাক্টরগুলো নদীর মধ্যে প্রবেশ করছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানা পুলিশ। বেশ, ধন্যবাদ। সেবক পাহাড়ের কোলে কালী কথা। গ্যাংটক যাওয়ার পথে মা সেবকেশ্বরীর মন্দির। জলপাইগুড়ি শহরে দেবী চৌধুরানীর কালী পুজো। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। এই দুই পুজো ঘিরে নানান গল্প। জলপাইগুড়ি শহরে 233 বছরের পুজো। করলা নদীর পাড়ে কালী মন্দির। দেবী চৌধুরানীর শুরু করা কালী পুজো। এখানে শ্মশান কালীর পুজো করা হয়। কথিত আছে জলপাইগুড়ির এই গোশালা মোড়ে একসময় থাকতেন দেবী চৌধুরানী। তিনি এখানে মা কালীর সাধনা শুরু করেন। ভবানী পাঠক ছিলেন এই মন্দিরের প্রথম পুরোহিত। রুকরুকা হয়ে করলা হয়ে তিস্তা থেকে বজরায় যাতায়াত। এই বজরা এখানে 72 সালেও যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা ছিল তারা আই উইটনেস আছে যে এইখানে বজরা বাঁধার জন্য বড় বড় লোহার থাম আর কড়া ছিল। প্রত্যেক অমাবস্যায় দেবী চৌধুরানীর মন্দিরে বিশেষ পুজো হয়। ভোগে থাকে শোল বোয়ালের ঝোল। এই পুজোর কি প্রসাদী হিসাবে ব্যবহার করা হয়? আমিষ ভোগ। কি কি থাকে? শোল মাছ, বল মাছ। ভূপৃষ্ঠ থেকে 350 ফুট উঁচু 107টা সিঁড়ি পেরিয়ে মা সেবকেশ্বরী দর্শন। ইংরাজি 23 সাল থেকে পশুবলি যেটা ছিল পাঠাবলি, এটা বন্ধ হয়ে গেছে। তার পরিবর্তে চাল কুমড়ো, আখ, কলা বলি হয়, এবং যদি কেউ মানসিক বলি দিতে চায় ফল বলিটা আমাদের প্রচলন আছে। সকালবেলা চণ্ডীপাঠ হবে, ঘট নিয়ে তিস্তায় বিসর্জন দিয়ে আবার তিস্তা থেকে নতুন করে ঘটে জল ভরে নিয়ে এসে মাকে সেই রাত্রেই আবার ওখানে স্থাপন করা হয়। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁদিকে মন্দির। এখানে 1952 সাল নাগাদ সেবকেশ্বরীর পুজো শুরু হয় এক কালী সাধকের হাত ধরে। মন্দির প্রতিষ্ঠা হয় পরে 1970 সাল নাগাদ। সেবক পাহাড়ের কোলে এই মন্দিরে সারা বছর ভক্তের আনাগোনা। মাঝে মাঝেই আসি আমরা, প্রত্যেক বছরে কিংবা বছরের থেকেও আরো ঘন ঘনই হয়। শিলিগুড়িতে যেহেতু বাড়ি, সুযোগ পেলে যে কোনো সময় চলে আসে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং দার্জিলিং থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। রাজার হাতে পুজো শুরু। আজ রাজা নেই, কিন্তু পুজো চলে আসছে। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরীর পুজো, আর আরামবাগে পূজিত খ্যাপা কালী। হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির। সারা বছর মা শান্ত। দীপান্বিতা অমাবস্যায় রুদ্ররূপে পূজিত। হংসেশ্বরী মায়ের সারা বছর পুজো হয়। দক্ষিণাকালীর ধ্যানে, দক্ষিণাকালীর মন্ত্রে মায়ের জীব নেই। সারা বছর মায়ের শান্তরূপে পুজো হয়। বছরে একদিন বাৎসরিক পুজোর দিন, সেই দিন যেদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রেই এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়। সেই দিন মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না, সমস্ত গা মালায় ঢাকা থাকে। মায়ের সমস্ত গয়না মাকে পরানো হয়, চুলগুলো এলেকুশি করে দেওয়া হয়। রাজা নৃসিংহদেবের হাত ধরে পুজোর শুরু। নিম কাঠ দিয়ে এই মাতৃ প্রতিমা তৈরি। দীপান্বিতা কালী পুজোয় মাকে পরানো হয় সোনার মুকুট।
মন্দিরের যে বৈশিষ্ট্য তার গঠন, কারণ এর গঠনটা আপনি আর কোথাও ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আছে। এর চূড়াটা দেখুন, একটা যেটা যোগী পুরুষের পুরো মন্দিরে একটা ধরে নিতে পারেন, একটা কাল্পনিক রেখা যে তৈরি করেন যোগী পুরুষ মনে হবে, যে ধ্যানযোগ্য যেটা হয় তা মূলাধার থেকে যখন চূড়া মাথায় উঠছে তখন সহস্রধারে গিয়ে তার জ্ঞানের বিস্ফোরণ ঘটে, যার জন্য চূড়ায় শেষ চূড়াটায় গিয়ে দেখুন একটা সূর্যের কিরণের মতো ছটা ওখানে করা আছে। হুগলির আরামবাগের তিরোল গ্রাম, এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির, প্রায় 500 বছরের পুজো। খ্যাপাকালী হিসেবে পূজিত মা কালী। কেউ অসুস্থ হলে এই মন্দিরে নিয়ে আসা হয়, তাকে মায়ের আশীর্বাদ বালা পরিয়ে দেন সেবায়েতরা। এখানে মা সারদা মাও এসেছিল আজ থেকে বহুদিন আগে, আজকে কথাটা সারদা মা এসেছিল, রাধু মাকে সঙ্গে নিয়ে মায়ের বালা পরিয়ে নিয়ে গেছিল। আর প্রতিদিন মায়ের রুগী আছে, ভালো হয়ে আসছে, বালা খোলা হচ্ছে, আর যারা এমনি আসছে মায়ের কাছে বালা পড়ানো হচ্ছে। হুগলি থেকে সোমনাথ ঘোষ এবং শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। স্ত্রীকে খুনের সাজানো দুর্ঘটনা, মেমারিতে মহিলার মৃত্যুতে জোরালো সন্দেহ। গতকাল মেমারিতে পুকুরে গাড়ি পড়ে যায়, স্বামী উঠে এলেও পুকুরে ডুবে মৃত্যু হয় স্ত্রীর, এবং ময়না তদন্তে মহিলার ডুবে মৃত্যু নিশ্চিত। তারপরই আরো জোরালো হচ্ছে সন্দেহ, তাহলে কি সত্যি দুর্ঘটনা নাকি ইচ্ছে করেই পুকুরে গাড়ি? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শরদেন্দু। শরদেন্দু, পোস্টমর্টম রিপোর্টে তো বলাই হচ্ছে যে ডুবে মৃত্যু হয়েছে সেই মহিলার, তাহলে এখন পুলিশের তদন্ত ঠিক কিভাবে এগোচ্ছে? দেখো, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেই প্রথমেই যেটা নিশ্চিত হতে চেয়েছিল যে আগেই তার আসমতারার মৃত্যু নিশ্চিত করার পর সেই গাড়ি নিয়ে পুকুরে নেমে গিয়েছিল কি তার স্বামী, এমনটাই পুলিশ প্রথমে জানতে চেয়েছিল, এবং সে কারণেই কিন্তু সবচেয়ে বেশি যেটা জানার প্রয়োজন ছিল যে ময়না তদন্তের রিপোর্টে কি উঠে আসছে। এবং এই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা জানা গেছে যে জলে ডুবেই মৃত্যু হয়েছে এই যে এই মহিলার, অর্থাৎ আসমতারার মৃত্যু হয়েছে জলে ডুবে, অন্য কোনো কারণে নয়। তাহলে তাকে আগেই তার মৃত্যু নিশ্চিত করার পর যে পুকুরে ফেলার যে বিষয়টি ভাবনার মধ্যে এসেছিল সেটা ঠিক মনে করা হচ্ছে না। এখন এটা কি নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে গাড়ি নিয়ে মফিজুল জলে নেমে গিয়েছিল, এই বিষয়টাই খতিয়ে দেখতে চাইছে পুলিশ, এবং সেই জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে, এবং যেটা নেওয়া হচ্ছে যে টেকনিক্যাল বিশেষজ্ঞদেরও সাহায্য নিচ্ছে পুলিশ। কারণ যেখান থেকে রাস্তার যে অংশ থেকে গাড়িটি পুকুর পার দিয়ে পুকুরে নেমেছিল সেই অংশের মাটিতে যে ঘর্ষণ, সেই ঘর্ষণ থেকে কিন্তু টেকনিক্যাল বিশেষজ্ঞরা বা ফরেনসিক বিশেষজ্ঞরা বুঝতে পারবে যে গাড়িটি কত গতিতে ছিল, বা গাড়িতে অন্যান্য কোনো সমস্যার কারণে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা, অর্থাৎ মফিজুল নিয়ন্ত্রণ হারিয়েছিল কিনা, সেটার জন্য ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করবেন। পাশাপাশি মাটিতে যে ঘর্ষণ, সেই ঘর্ষণ খতিয়ে দেখবেন, এবং মফিজুলের পোশাকেরও নমুনা সংগ্রহ করা হবে, কারণ গাড়ির ভেতর শেষ মুহূর্তে মৃত্যু নিশ্চিত জেনে আসমতারা নিজেকে বাঁচানোর জন্য মফিজুলের সঙ্গে কোনো ধস্তাধস্তিতে জড়িয়েছিল কিনা সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে এটা কি নিছক দুর্ঘটনা না পরিকল্পিতভাবে জলে গাড়ি ডুবিয়ে দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যই পুলিশের পক্ষ থেকে কিন্তু এই সব বিষয় ভাবে এই সব পথে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ শরদেন্দু। স্ত্রীকে সরাতেই দুর্ঘটনার ছক, এই প্রশ্ন জোরালো হচ্ছে, কারণ পোস্টমর্টম রিপোর্টেও স্পষ্ট জলে ডুবেই মৃত্যু হয়েছে সেই মহিলার, এবং তারই সঙ্গে তার পরিবারও অভিযোগ করছেন যে এটা দুর্ঘটনা নয়, খুন। পুকুরে পড়ে গিয়েছে গাড়ি, জলে ডুবে প্রাণ গিয়েছে স্ত্রীর, তবে বেঁচে গিয়েছেন স্বামী। দেখলে মনে হবে দুর্ঘটনা, কিন্তু মেয়ের বাড়ির পরিজনরা মানতে নারাজ। তাদের দাবি এটা দুর্ঘটনা নয়, খুন। এই নিয়ে পূর্ব বর্ধমানের মেমারিতে জোর শোরগোল। মেমারির বাসিন্দা আসমাতারা বিবি, বয়স 35, তার স্বামী শেখ মফিজুল ওরফে মুকুল, 15 বছরের বিয়ে। তাদের এক সন্তানও রয়েছে। শুক্রবার রাতে গাড়িতে করে বর্ধমানের দিক থেকে মেমারিতে ফিরছিলেন স্বামী স্ত্রী, পথে বিপত্তি।
মেমারির ঘোষ এলাকায় রাস্তার পাশে পুকুরে নেমে যায় গাড়ি, ডুবে যান আসমা তারা। জল থেকে উঠে আসেন তার স্বামী মাফিজুল। পরে ডুবুরি নামিয়ে উদ্ধার করা হয় আসমা তারাকে। ততক্ষণে সব শেষ। এটাকে দুর্ঘটনা বলে মানতে নারাজ মহিলার বাবার বাড়ির পরিজনরা। তাদের দাবি, সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন মফিজুল। এই নিয়ে মাঝে মধ্যেই স্বামী স্ত্রীর অশান্তি হতো। পথের কাঁটা সরাতেই খুন করা হয়েছে। এটা দুর্ঘটনা নাই, ও গলা টিপে মেরে পেড়িতে ফেলে দিয়েছে। আমার বোনটাকে এত অত্যাচার করতো, মারতো একটা মেয়ের জন্য। ওকে নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে মেরে সেই গাড়িটা জলে ফেলে দিয়েছে আর ও ঝাঁপ দিয়ে দিয়েছে। দুর্ঘটনা নয়, সম্পূর্ণ নাটক, মানে একটা অ্যাক্সিডেন্টের নাটক করেছেন, যাতে আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে মানুষের কাছে বেঁচে যাবো। মেরে দিয়েছে একবার অ্যাটেম্প টু মার্ডার। শনিবার সকালে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়। দুপুরে গ্রেপ্তার আসমা তারার স্বামী। পরিবারের লোকজন আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে আপনি আপনার স্ত্রীকে মেরেছেন, এর একটা অভিযোগ আনছেন, কি বলবেন? হ্যাঁ, আপনি করেন? কোনো পাপ ছিল না। কি করে হলো ওটা? মনে কোনো পাপ ছিল না। কাল কোথায় গিয়েছিলেন? ডাক্তার নিয়েছিলেন। কোন ডাক্তারখানায় নিয়ে গেছিলেন কালকে? হ্যাঁ, বর্ধমান দেবযানী। আপনাকে পুলিশ অ্যারেস্ট করলো কেন তাহলে? পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। বলছে পরিবার খুন করেছে, তুমি বলছে। এন্টালির দিকে নজর রাখবো। এন্টালিতে প্রৌঢ়ার রহস্য মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে দেহ। ছেলে কর্মসূত্রে বিদেশে থাকেন, মেয়ে থাকেন বাইরেও। কিভাবে তার মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, আপডেট কি? এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে কিভাবে মৃত্যু হলো ওই প্রৌঢ়ার? দেখুন, এই তদন্তে পুলিশের যেটা প্রাথমিক অনুমান, ওই প্রৌঢ়ার মৃত্যুর কারণ মূলত অসুস্থতাজনিত কোনো কারণেই তার মৃত্যু হয়েছে। যদিও এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই ময়নাতদন্তের রিপোর্ট আসতে প্রয়োজন রয়েছে। তাই সেই রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা। মূলত যেটা জানতে পারা যাচ্ছে, মূলত যারা প্রতিবেশীরা ছিলেন তারাও যেটা জানিয়েছেন তাদের বয়ানে, যে প্রায় 3 মাস ধরে সেই প্রৌঢ়া বাড়ি থেকে সেইভাবে বেরোতেন না। মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি, এবং সেই কারণেই তার মৃত্যু নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে যে তিনি কি আত্মহত্যা করেছেন নাকি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু। বেশ বেশ, ধন্যবাদ সান্নিক। অসুস্থতাও আছে, আর একটু হয়তো মানে এটা প্রিজিউম করা যাচ্ছে কি উনি হয়তো একটু ডিপ্রেসড ছিলেন। ভদ্রমহিলা মাস তিনেক একদমই বেরোয়নি। একটা ছেলে ভদ্রমহিলা, সে বাইরে থাকে, আর মেয়ে রিপোর্টেডলি বিহারে কোথাও থাকে। কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, মানে বাসাবাস আরম্ভ হয়েছে 2015। তখন তো ছেলেও থাকতো, মেয়েও থাকতো। ওনারা ওয়ান অফ দ্য ফার্স্ট রেসিডেন্ট